তো চলো আমি তাহলে শুরু করছি ঘটনাটা। এই ঘটনাটা যখন ঘটে তখন আমি এখানে থাকতাম না। তো ঘটনাটা স্টার্টিং হয় 2014 কি 15, সেই সময় আমি এখানে থাকতাম না, পরে আমি এখানে আসি। তো ঘটনাটার প্রথম দিকটা আমি পরে বলছি, আগে শুরু করি ঘটনাটা আমি জানলাম কি করে। এখানেই একজন থাকেন, এক কাকিমা, যার পার্লারে আমি যাই। তো সেই কাকিমার সাথে কথা বলতে বলতে কাকিমাকে আমি জিজ্ঞাসা করি যে কাকিমা, ভূতে বিশ্বাস করো বা কোনো এক্সপিরিয়েন্স আছে? তখন বললো হ্যাঁ আমি বিশ্বাস করি, আমি ফিল করেছি, ফেসও করেছি, ইভেন এখনো করছি। যেমন? বললো আমি যেখানে থাকি, যে ফ্ল্যাটে, সেখানে আমি প্রচন্ড পরিমাণে ফেস করছি। তো আমি বললাম ঠিক আছে শেয়ার করো। তো কাকিমা তারপর আমাকে সেই ঘটনাটা শেয়ার করলো, সেটা আমি আরেকদিন বলবো। তখন আমি বললাম যে আমিও ফেস করেছি এগুলো, আমি খুব ফিল করি, এগুলো আমি খুব বুঝতে পারি। বললো কেন? তোর ফ্ল্যাটের ওখানেই তো আছে। আমি বললাম আমার ফ্ল্যাটের ওখানে আছে মানে? বললো হ্যাঁ এখানে আছে মানে আমি ওখানেই ফার্স্ট ফিল করেছিলাম। আমি বললাম কেমন শুনি একটু। তখন কাকিমার যে বক্তব্য সেই ওয়াইজ আমি বলছি, কাকিমা যেভাবে আমাকে শেয়ার করেছে সেই ওয়াইজ বলছি। ঠিক আমার ফ্ল্যাটের পাশে আমাকে কাকিমা যেভাবে বলছে, তোর ফ্ল্যাটের পাশে একটা কোয়ার্টার দেখেছিস? আমি বললাম হ্যাঁ কোয়ার্টার তো আছে একটা। বলো ওইখানে আছে। আমি বললাম না কি বলছো, ওখানে কি করে থাকবে? ওখানে আমার তো একটা ফ্রেন্ড থাকতো আগে, আমার একটা ফ্রেন্ড থাকতো, তার বাবা মা থাকতো, তার দাদু থাকতো। তো এর আগে যখন আমি ছিলাম তারাই লাস্ট ছিল, তারপর তো আবার নতুন কোনো ফ্যামিলি এসছে, তো ওখানে কি করে থাকবে? তখন বললো না ওখানে আছে। আমি বললাম যেমন কি আছে? তো কাকিমা বললো তুই ছিলিস না সেই সময় এখানে। তো ঘটনাটা হচ্ছে 2014 কি 15 হয়েছে, এক্স্যাক্ট সালটা আমার মনে নেই। এখানে একটা গভর্নমেন্ট কোয়ার্টার আছে, যেটা সরকারি পুরো। একটা রুম আছে, কিচেন আছে, টয়লেট আছে, আর সামনে অনেকটা স্পেস আছে, বাগান গাছপালা দেওয়া। তো সেই কোয়ার্টারটাতে একটা ফ্যামিলি এসেছিল। তো সেই ফ্যামিলির মধ্যে ছিল একজন হাজবেন্ড ওয়াইফ, তাদের একটা বাচ্চা, ছেলে বা মেয়ে যাই হোক ছিল, একটা বাচ্চা ছিল। তো ওয়াইফটা সেকেন্ড টাইম প্রেগনেন্ট হয়। তো আগে যেমন মানুষের ধ্যান ধারণা ছিল, এটা বেশি দিনের ঘটনা না, কিন্তু তার মেন্টালিটি কেমন ছিল আমি জানি না। তো সেই টাইমে যখন বউটি প্রেগনেন্ট হয়, তার যখন ডেলিভারির টাইম আসে, তাকে এখানে লোকাল একটা হসপিটালে নিয়ে যায় তার বাড়ির লোক। পেন শুরু হয়, নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে সেখান থেকে জানায় যে বেবি একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, একটু তার মানে হার্টবিটটা মানে স্লো চলছে। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, শ্রীরামপুরের ঘটনা, তো আমরা একটা কাজ করতে পারি, বেবিকে আমরা কিন্তু সিজার করে বেবিকে বের করে নিতে পারি। তখন তার হাজবেন্ড অবজেকশন জানায় যে আমার ফার্স্ট বেবি নর্মাল ডেলিভারি হয়েছে, তো আমি চাই এই বেবিটাও কিন্তু আমার নর্মাল ডেলিভারি হোক। তখন ওখান থেকে বলা হয় যে না এভাবে তো নর্মাল ডেলিভারি সম্ভব না, কারণ আমরা কতক্ষণ ওয়েট করব, যদি বেবির কিছু হয়ে যায় তখন আমরা কি করব, তখন আমাদের কিছু করার থাকবে না, তাহলে কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি নয়। তখন বলে না ওয়েট করুন, আমার আমার কিন্তু নর্মাল ডেলিভারি চাই, আমি সিজারের দিকে যাব না। যেহেতু সিজারের দিকে গেলে অনেকটা খরচা, সেজন্য সে সিজারটা অ্যাভয়েড করতে চাইছে। তখন বললো ঠিক আছে, তাহলে যখন আপনি চাইছেন না, তাহলে আমি কি করব, আপনার মানে ওয়াইফকে ওয়েট করাতেই হবে। যদি বেবির কিছু হয় সেখানে কিন্তু আমাদের কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, আপনি সাইন করে দিন। মানে ঠিক আছে কোনো অসুবিধা নেই, ওয়েট করান, আর নর্মালি হবে। তো এরকম করতে করতে প্রবলেম হতে হতে বউটির শরীর আরো ডিটোরিয়েট করে, উনি কিন্তু এক্সপায়ার করেন, মানে যন্ত্রণা সহ্য করতে পারছে না বা কোনো প্রবলেম হয়। তো যেহেতু একটা এজেড, মানে মোটামুটি 35-36 বছর বয়স হয়ে গেছিল, তো সেক্ষেত্রে তার কোনো কমপ্লিকেশন ছিল। তো সেজন্য ওরকম পেন সহ্য করতে না পেরে উনি কিন্তু মারা যান। তো যথারীতি বেবিটিও সার্ভাইভ করেনি, তো উনি সিজারে তো একদম যেতে চাননি। তখন কি করে, ওনাকে এখানে নিয়ে আসে, নিয়ে এসে 4 ঘন্টা যেমন টাইম দেয় ওরকম রেখে তারপরে কিন্তু নিয়ে আসে। ইভেন এরকম বলা হয় যদি কেউ পেটে বেবি থাকাকালীন মারা যায়, বেবিকে কিন্তু বের করে নিয়ে তারপর তার দাহ কাজ সম্পূর্ণ করতে হয়। তো ওনার হাজবেন্ডের মেন্টালিটি কি ছিল আমি জানি না,
তো বলল এখানে সবাই তো খুব মন খারাপ, মানে যে মহিলা ছিল তার বিহেভিয়ার খুব ভালো ছিল, অত্যন্ত ভালো একজন মানুষ ছিল, তো এরকম ভাবে চলে যায়। পাড়ার সবাই মানে খুব দুঃখ প্রকাশ করছে সেই সময় দাঁড়িয়ে। তখন বেবি শুদ্ধ, মানে বেবিকে পেট থেকে বেরও করেনি, বেবিকে শুদ্ধ ওনার দাহ কার্য কমপ্লিট করে দেওয়া হয়, মানে ওনাকে পুড়িয়ে দেওয়া হয় বেবি সমেত। তো ঠিক আছে, বেবি সমেত পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরের দুদিনের ঘটনা, মানে সেকেন্ড ডেতে ঘটনা ওরকম হলো, বেবির কে সমেত পুড়িয়ে দিল, তাহলে বাড়িতে রয়ে গেল হাজবেন্ড আর তার মানে একটা ছেলে, মানে একজন সন্তান ছিল, যে বড় বাচ্চাটি ছিল তাকে নিয়ে উনি রয়েছেন। তো এরকম সেকেন্ডে যেদিন ছিল সেদিন কাকিমার বাড়িও হচ্ছে কোয়ার্টারের ঠিক পেছনে, পেছনে একটা সরু রাস্তা আছে, সেখানে কাকিমার বাড়ি। তো কাকিমা ওই রাস্তা থেকেই সামনেই তার বন্ধুর বাড়ি যাচ্ছিল, তো ওনাকে কোয়ার্টারটা পেছন থেকে পেরিয়ে আসতে হবে। ওনার বাড়িটা যেখান থেকে স্টার্টিং হচ্ছে সেখান থেকে মোটামুটি 2 মিনিটের রাস্তা, সেই কোয়ার্টারটাকে পেরিয়ে কিন্তু বন্ধুর বাড়িতে যেতে হবে। মানে একজন বান্ধবী, দুপুরবেলাতে যেমন হয় না কলোনি এলাকাতে, যে আমরা খাওয়া দাওয়ার পর কারোর বাড়িতে গেলাম, সেখানে গিয়ে একটু গল্প করলাম, সন্ধ্যাবেলা হলে ফিরলাম, তো এরকম উনি যাচ্ছিলেন। যখন ওনার বাড়ি থেকে বেরিয়ে একটু বেরিয়েছে কোয়ার্টারটার খানিকক্ষণ আগে, মানে 10-12 পা আগে, উনি ফিল করছেন উনি হেঁটে যাচ্ছেন, পেছনে কোনো একটা নুপুরের সাউন্ড বা পাশ থেকে কেউ যে আসছে সেটা উনি বুঝতে পারছেন। কাকিমা ফার্স্টে ভাবলাম কেউ হয়তো পেছন পেছন আসছে, কাকিমা ফিরে তাকিয়েছে, তাকানোর পর দেখছেন না কেউ নেই। কাকিমা ভাবলো হয়তো মনের ভুল, হতেই পারে। কাকিমা আরো এগিয়ে এসছে ঠিক কোয়ার্টারটার সামনেটাতে, মানে কোয়ার্টারটা আর 1-2 পা এগোলেই কোয়ার্টারটার যে বাউন্ডারি আছে ওটা শুরু হবে। তো কাকিমা যখন কোয়ার্টারটার সামনেটায় এসছে তখন দেখছে না মানে কেউ যেন কোয়ার্টারটার, আর কোয়ার্টারটা যেখানে ছিল তার পাশ থেকে একটা গেট ছিল, ছোট্ট একটা গেট ছিল, বাউন্ডারি করা ছিল, ছোট্ট একটা গেট ছিল। কাকিমাদের ওই রাস্তাটা দিয়েও কিন্তু ওই গেটটা দিয়ে ঢোকা যায় কোয়ার্টারে। তো কাকিমা খেয়াল করলো যে ওই গেটটা দিয়ে কেউ একজন ঢুকে গেল। পেছনে এতক্ষণ আসছিল, বুঝতে পারছিল কেউ একজন আসছে, যখন পেছনে ফিরলো দেখলো কেউ নেই, যখন ওই বাউন্ডারিটার কাছাকাছি এলো কাকিমা দেখলো ওই গেটটা দিয়ে কেউ একজন ঢুকে গেল কোয়ার্টারের মধ্যে। তখন কাকিমা বললো কেউ তো ছিল না, তাহলে কে আর যাবে? তখন কাকিমা বললো বাবা যেই থাকিস, যেখানে আছিস সেখানেই থাক, আমার পেছনে আসিস না। এইটা বলে কাকিমা এগিয়ে চলে গেছে। কাকিমা ভয় পেয়েছিল, কিন্তু সেই সময় ভয় না পেয়ে ওইটা বলে এগিয়ে চলে যায়। তো চলে যাওয়ার পর যার বাড়িতে যাবে বলে বেরিয়েছিল তার বাড়িতে যায়, বলে আমাকে এক্ষুনি 1 গ্লাস জল দে, শরীরটা আমার ভালো লাগছে না। তো সে বলে কি হয়েছে? বললো না কিছু না, ভালো লাগছে না। তাকে বলেনি, কারণ সে প্রচন্ড ভয় পাবে এই বিষয়টা নিয়ে, বা কাকিমার বাড়িতে আসতে ভয় পাবে, যেহেতু ওইখান থেকেই পেরিয়ে আসতে হয়, সেজন্য আর কিছু বলেনি। তো বললো কি হয়েছে? বললো আমার শরীরটা ভালো লাগছে না রে, আমি সন্ধ্যাবেলা যখন যাব আমাকে একটু বাড়িতে ছেড়ে দিয়ে আসবি, আমার ভালো লাগছে না। ঠিক আছে, এটা আর কি বড় ব্যাপার। তো ঠিক আছে, কাকিমা কথাবার্তা বলে বাড়িতে চলে এসছে। তার সাথে আরেকটা কোয়ার্টারটার পাশেই একটা হল আছে, সেই হলটাতে একদিন কাকিমা তার নিজের বাড়িতে বসে রাত্রিবেলা অনেক রাত অবধি কাকিমা জেগে থাকে, ফোন ইউজ করতো। তখন তো অলরেডি ফোন চলে এসেছে, ফোন ইউজ করতো। ফোনে আমরা যেমন ফেসবুক স্ক্রল করি বা ফোনে ভিডিও দেখি, তো সেরকম দেখছিল। রাত্রি তখন 2-2:30 বাজে। রাস্তায় যে লাইট পোস্ট গুলো হয় না, রাস্তায় ওরকম লাইট পোস্ট আছে পরপর, কিছুটা কিছুটা গ্যাপ দিয়ে কিন্তু লাইট পোস্ট রয়েছে। তো হলের জানলাগুলো খোলা, একটা বড় হল ঘর, বিশাল বড় হল। তো হলটা খোলা, কাকিমা বসে ফোন স্ক্রল করছে। কাকিমার হঠাৎ করে চোখ যায় হলের দিকে। লাইট পোস্টে যে লাইটগুলো রয়েছে না, সেই লাইটটা গিয়ে পড়েছে হলের ভেতরে। মানে হলের ভেতরটা পুরো অন্ধকার নয়, আলো আধারি, বাট হলে কিন্তু কোনো লাইট নেই। সেই আলোর মানে রাস্তার যে আলো সেটাই কিন্তু হলে পড়ছে, সেখানেই আলো আধারি একটা পরিবেশ তৈরি হয়েছে। কাকিমা দেখছে, মানে এটা ওই টাইমেরই ঘটনা, কাকিমা দেখছে হলের মধ্যে একটা বাচ্চা চলাফেরা করছে। তো কাকিমা ভাবছে হলের মধ্যে এত রাত্রে বাচ্চা, হয়তো হলে কোনো কাজ হচ্ছে, এখানে তো অনেকেই এসে থাকে যারা কাজ করে, তারা নাইট স্টে করে, কাজ কমপ্লিট হয়ে যায় চলে যায়, তো সেরকমই। তো কাকিমা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে না, ভেতরে তো আর কারোর কোনো সাউন্ড পাচ্ছি না, একটা বাচ্চাই চলাফেরা করছে, একটা বাচ্চা এই জানলা থেকে ওই জানলায় চলে গেল, আবার ওই জানলা থেকে এই জানলায় চলে আসছে। তো কাকিমা ব্যাপারটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কাকিমা খুব সাহসী, ভীতু নয়,
মানে বেশ সাহসী, বাট যেহেতু ওই জিনিসটা ফার্স্ট টাইম হয়েছে ভয় পেয়ে গেছিল। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে না সত্যি একটা বাচ্চা, কোনো চোখের ভুল নয়, একটা বাচ্চা চলে যাচ্ছে আসছে। তো যাই হোক, সেই রাত্রিবেলা কাকিমার কিছু বলেনি, হলে যায়নি, নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছে। পরের দিন সকালবেলাতে যে এখানকার জিনিস দেখাশোনা করে, মানে এই সব কাজকর্মগুলো দেখাশোনা করে, হলের দায়িত্বে রয়েছে যে কর্মকর্তা যে এখানে সব দেখাশোনা করে, তার সাথে দেখা হয়েছে রাস্তাতে। তাকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা দাদা, হলে কি কোনো দিনমজুর বা এরকম লোক এসে আছে, ফ্যামিলি নিয়ে আছে? রাত্রিবেলাতে এরকম দেখছিলাম বাচ্চা আছে। তখন বললো, না, হলে হয়তো মাঠে খেলছিল কোনো বাচ্চা, সেই সময় ঢুকে গেছে, সেটাই দেখেছো। আর হলে তো দরজা বন্ধ থাকে, হয়তো মাঠের থেকে খেলছিল, খোলা হয়েছিল, সেই সময় ঢুকে গেছে। বললো, না, মাঠে তো দুপুরবেলা খেলবে বা বিকালে, কিন্তু আমি যখন দেখেছি তখন রাত্রির 2:30-3টে বাজে। তখন বললো, না না, কি সব ভুলভাল কথা বলছো, রাত্রি 2:30-3টের সময় কে থাকবে ওখানে? কোনো দিনমজুরও নেই, কোনো লোকও এসে নেই, হল তো ফাঁকাই রয়েছে, আর চাবি তো আমার কাছেই আছে, চাবি তো অন্য কারোর কাছে নেই। তখন কাকিমাকে বলছে যে তুমি হয়তো ভুল দেখেছো, যাই হোক ওসব নিয়ে ভেবো না। তো কাকিমার মানে এটা স্পষ্ট আমাকে বলছে, আমি কোনো ভুল দেখিনি, আমি স্পষ্ট দেখেছিলাম একটা বাচ্চা হলের এই জানলা থেকে ওই জানলায় যাচ্ছে, একবার নয় ভুল দেখতে পারি, দুবার নয় ভুল দেখতে পারি, বারবার তো আমি ভুল দেখবো না। আমি কিন্তু বারবার দেখেছি কেউ যাতায়াত করছে, অনেকক্ষণ ধরে বিষয়টা আমি লক্ষ্য করেছি। তারপর গিয়ে যখন দেখলাম না দরকার নেই, আমি ঘরে চলে যাই, ঘরে গিয়ে আমি ঘুমিয়েছি, কোনো ভুল আমি দেখিনি। তো হয়েছে, হওয়ার পরে এই করতে করতে তো 11টা মানে যে কদিন কমপ্লিট হয়ে গেছে, 11 দিন মতো কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এটা কোনো সুইসাইড ছিল না, আত্মহত্যা ছিল না, সেজন্য কিন্তু 11 দিনের কাজই হয়েছে, অপঘাতে যেহেতু ছিল না। তো 11 দিন পরে ওই যে লোকটির ওয়াইফ মারা যায়, সে আবার হঠাৎ করে পাড়ার সবাই দেখছে একটা গাড়ি থেকে নামলো, ট্যাক্সি থেকে নেমে আরেকজনকে বিয়ে করে নিয়ে এসেছিল। সেটা বউটের কাজটা মিটে গেল, যে শ্রাদ্ধ হয়ে গেল, তারপরে কিন্তু সে আবার আরেকটা বিয়ে করে এখানে এনে তাকে তুলেছিল, যে এখানে নিয়ে তাকে থাকবে। কিন্তু ঘরে নিশ্চয়ই কোনো কিছু ইনসিডেন্ট ঘটেছিল বা কিছু হয়েছিল, সেটা কাকিমার জানা নেই। উনি তারপরেই কিন্তু এইখান থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে যায় বাড়ি, মানে তার যে দেশ বা যেখানে তার যাওয়ার ছিল সেখানে কিন্তু চলে গেছিল, এখানে তারা থাকতে পারেনি। তো এইটুকু ঘটনা আমি কাকিমার থেকে শুনেছিলাম। তারপরে চলে আসি আমার ফ্ল্যাটের ঘটনাতে। এখানে আমি কিভাবে, আমার ফ্ল্যাট কিভাবে রিলেট হলো এই ঘটনার সাথে আমার ফ্ল্যাটটা। এই ফ্ল্যাটে আমি আসি গত বছর, মানে 2023-এ জুন মাসে। আমাদের 29 জুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ ছিল। যখন আমি ফ্ল্যাটে আসি, অনেকেই জানে সেই সময় আমার 6 মান্থ প্রেগনেন্ট আমি তখন চলে আসি। তো যেহেতু আমার আগের যে ফ্ল্যাট সেখানে লিফট ছিল না, আর যেহেতু ওই টাইমটাতে আমার মানে হাই রিস্ক প্রেগনেন্সি ছিল, তো সেই টাইমটাতে যেহেতু সিঁড়ি দিয়ে ওঠানামা করা আমার বারণ ছিল, আমি এই ফ্ল্যাটে চলে আসি। তো আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আমি পুজো বসতে পারবো কিনা, বলেছিল আমার হাজব্যান্ড বসবে, আমি পাশে থাকলেই হবে, সেরকম কোনো ব্যাপার নেই, যেহেতু একটা এমার্জেন্সি ইস্যু আছে তো কোনো অসুবিধা নেই, আমি বসতেই পারি। তো ঠিক আছে। যখন যেদিন পুজো হলো, পুজোর পরে কিছু রিচুয়াল আছে, যারা পুজো করেছিলেন পুরোহিত, তাদের একটা রিচুয়াল ছিল, যে রিচুয়াল ছিল পুজোর পরে না হোমের এক কলা দেওয়া হয়। তো এরকম কলা যখন শেষে অর্পণ করা হয়েছিল, সেই কলাটা ফেটে গেছিল, এরকম একটা কোনো রিচুয়াল আছে। যখন আমি জিজ্ঞাসা করলাম কলা এরকম ফেটে যায়, বললো এই বাস্তুতে একটা দোষ ছিল বা কোনো কিছু একটা ছিল, তো সেটা কেটে গেল। তখন আমি বললাম কেমন, তখন আমি তো এসব কিছুই জানতাম না। তখন আমি বললাম কেমন কি ছিল, বললো হয়তো কোনো দোষ ছিল বা কিছু, তো সেটা যেটাই ছিল কেটে গেছে, এখন কোনো প্রবলেম নেই তোমার ঘরে, ঠিক আছে, পুজো খুব ভালো হয়েছে। বললাম ঠিক আছে, ওকে ফাইন, কোনো ইস্যু নেই, হয়ে গেল। এরপরেই আমার এক জেঠিমা এই পাড়াতেই থাকে, যেহেতু এখানে আমার বাপের বাড়ি, সে আমাকে অনেক ছোট থেকেই দেখেছে, আমাকে খুব ভালোবাসে। আর সেই জেঠিমা না, আমি যেমন বলেছিলাম এর আগে একটা ইনসিডেন্ট বলতে গিয়ে যে আমার এক জেঠিমা আছে, তারও ঘটনা বলবো, সেও কিন্তু এগুলো খুব ফিল করতে পারে। সে মা কালীকে খুব মানে, মা কালীর পুজো করে, সে কিন্তু এগুলো খুব ভালো ফিল করে, আর খুব মানে চটজলদি বুঝে যায় যে কোনো কিছু নেগেটিভ আছে কিনা। তো ঠিক আছে, উনি এসছেন।
তো এর আগেও আমার যেখানে ফ্ল্যাট, মানে আমার বাপের বাড়ি যেখানে আমার ফ্ল্যাট ছিল, তো সেখানে আমার জেঠিমা যেত, সে লিফট ইউজ করতো, ওঠানামা করতো, একা একাই যেত, তো কোনো প্রবলেম নেই, সে হ্যাবিচুয়েটেড লিফটে। তো এইখানে যখন সে এলো আমাদের গৃহপ্রবেশের পরে, আমাদের ফ্ল্যাটে যখন আসার জন্য সে লিফটে উঠেছে, আমরা তো জানি যে সে হ্যাবিচুয়েটেড, কোনো প্রবলেম নেই। সে আমাকে ফোন করে বললো আমি আসছি, ঠিক আছে আসো, আমি ঘরেই আছি। আমার মাও ছিল সেই মুহূর্তে। জেঠিমা উঠছে লিফটে করে, আচমকা লিফটের যে ট্র্যাকটা হয় না, যেটা কোলাপসেবল দেওয়া থাকে, সেই কোলাপসেবলে লেগে কিভাবে জেঠিমার নোকটা পুরো উপড়ে উঠেছে, মানে পায়ের কেনো আঙুলের নোকটা পুরো উপড়ে হয়ে আছে। ঘরে যখন এসছে বলছে কিছু আছে আমাকে দে, তো আমার রক্ত বেরোচ্ছে। রক্ত বেরোচ্ছে মানে কি হয়েছে? বলছে দেখ নোকটা আমার মানে পুরো উঠে রক্ত বেরোচ্ছে। তুমি তো হ্যাবিচুয়েটেড, তোমার তো কোনো প্রবলেম নেই, এরকম হলো কেন? বললো আমি তোকে বলছি কিছু একটা আছে এখানে। যখন আমি বললাম কিছু একটা আছে এখানে মানে, আমার তো রীতিমতো ভয় লেগে গেছে, কারণ সেই সময় আমি প্রেগনেন্ট, আমার হাজবেন্ড বেরিয়ে যায়, মা মানে বাড়িতে চলে গেলে আমি একা, প্রচন্ড ভয়ের একটা বিষয়। বললাম যে কিছু আছে মানে? বলো চিন্তা করিস না মা, এই ফ্ল্যাটে কিছু নেই, নিচে আছে। বললাম নিচে কি আছে? বললো আমি, তারপর আমার হাজব্যান্ড ছিল, সে এসে জেঠিমার পা তো যথারীতি একটু ওয়াশ করে দিল, তারপর ব্যান্ডেড লাগিয়ে দিল, মলম লাগিয়ে দিল, সব লাগিয়ে দেওয়ার পরে বলছে তোদের নিচের যে একটা, নিচে আমাদের দোকান আছে, দোকানের পেছনেই হচ্ছে কোয়ার্টারটা। বললো আমি যখন উঠছি দেখছি যে পেছনে যে প্যাসেজটা থাকে না, যে জায়গাটা ছেড়ে দিতে হয়, কোনো ফ্ল্যাট হোক বাড়ি হোক, পেছনে একটা প্যাসেজ থাকে যেখানে চারদিকটা ছাড়তে হয়, তো পেছন দিকের ওই প্যাসেজটা বাদ দিয়েই কোয়ার্টার। তো বলছে আমি যখন উঠছি আমি স্পষ্ট দেখলাম কোনো কিছু একটা ছাওয়া ওই দিকে চলে গেল, মানে কোয়ার্টারটার দিকে চলে গেল। তখনও কিন্তু আমি জানতাম না এই কোয়ার্টারের ইনসিডেন্টটা। বললো ওই দিকে বেরিয়ে চলে গেল। তখন আমি বললাম যে দেখো অনেক সময় তো অনেক হাওয়ায় ঘোরাফেরা করে, ফাঁকা ফ্ল্যাট, এতদিন বন্ধ ছিল, পুজো হয়নি, আস্তে আস্তে লোকজন আসবে, পুজো হবে, ততদিনে হয়তো ঠিক হয়ে যাবে। এটা অনেক জায়গায় হয়, অনেক সময়ই হয়। ইভেন আমাদের আশেপাশেও যে কত এন্টিটি ঘোরাফেরা করছে, পজিটিভ হোক নেগেটিভ হোক, ভগবান হোক, ভূত ভগবান যাই হোক, ঘোরাফেরা করে। তো সেখানে আমরা তাদেরকে খালি চোখে দেখতে পাই না, অনেকে ফিল করি, অনেকে ফিল করি না। বললো হ্যাঁ সেরকমই কিছু, কিন্তু সাবধানে থাকিস এই টাইমটা, প্রেগনেন্সির টাইমটাতে একটু সাবধানে থাকিস, সাথে লোহা রাখিস, ছাদে একা যাবি না, মাথায় একটা পেরেক দিয়ে যাবি, যখন আগেকার দিনে মানুষরা যেমন আমাদেরকে বলে থাকে, আর সাথে কিছু একটা ঠাকুরের কিছু রাখবি। তো ঠিক আছে, আগে যেমন আমাদের মা জেঠিমারা করে, গলায় একটা মাদুলি দিয়ে দেয়, সেরকম একটা লকেট তাবিজ আমাকে দিয়ে দিয়েছিল সেই সময়। আর যখনই আমি ঘরেও বেশিরভাগ থাকলে আমি কিন্তু লোহা নিয়েই থাকতাম, ওই ইনসিডেন্টটার পর মানে যখন ঘটলো তার পরই। তো একদিন আমার মা সেই সময় যেহেতু আমার কাছে থাকতো, রাত্রিবেলা হলে মা বাড়ি চলে যেত, যেহেতু আমাদের পাশেই বাড়ি, তো বাড়িতে চলে যেত। প্রায় মায়ের যেতে যেতে রাত্রিবেলা 12টা 1টা এরকম হয়ে যেত, যেহেতু পাশাপাশি, মা অত মানে সময় লাগবে যেতে বা তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এরকম কোনো ব্যাপার থাকতো না। তো রাত্রিবেলা মা সব ঘরের কাজকর্ম সেরে, আমার হাজব্যান্ড আসতো, খেতে দিত, আমাকে খেতে দিত, আমার ভাই এসে খাওয়া দাওয়া করতো, তো ভাই চলে যেত, তারপর মা আধ ঘন্টা একটুখানি আমার সাথে কথাবার্তা বলে মাও বাড়ি চলে যেত। পরে এটা মায়ের থেকে আমি শুনেছি, মা যখন রাত্রিবেলা নিচে নামতো, আমাদের একটা মানে প্যাসেজ আছে, মানে আমাদের লিফট থেকে নেমে আমাদের 3টে ফ্ল্যাট, এই বিল্ডিং এ 3টে, একটা ফ্লোরে 3টে ফ্ল্যাট। তো আমাদের ফ্ল্যাটটা তো এদিকগুলো পুরো ওপেন, কিন্তু মাঝের যে ফ্ল্যাটটা আছে সেইটা তো ওপেন না, শুধু সামনেটা ওপেন। তো ওদের যে বাথরুমের প্যাসেজটা, মানে বাথরুমের যে পাইপগুলো যায়, সেই গ্যাস পাইপগুলো মানে গ্যাসগুলো বেরোনোর জন্য মাঝখানে একটা প্যাসেজ করা হয়, যেখানটাতে পুরো ফাঁকা, ও মানে ছাদ থেকে একটা নেট দেওয়া আছে, পুরো নিচ অব্দি ফাঁকা। তো ওখান থেকে পাইপলাইনগুলো উঠেছে, আর লিফট থেকে বেরিয়েই ওইটা দেখা যায়, ওটা একটা দরজা দিয়ে কভার করা আছে। ঠিক আছে, মানে ওই ফাঁকা স্পেসটা, যেটা ওই বাথরুমের গ্যাস পাইপগুলো গেছে, বা পাশে একটা কিচেন রয়েছে সেগুলোর গ্যাস পাইপগুলো গেছে, তো ওইরকম ভাবে ওটা কিন্তু ওপেন করা। তো মা বলছে আমি যখন লিফট থেকে নামলাম, দেখলাম ওই কোয়ার্টারের ওই দিক থেকে কিছু একটা এসে ওই ফাঁকা জায়গাটা দিয়ে, মানে ছাদের দিকে উঠে যাওয়ার মতো ওই প্যাসেজটাতে কিন্তু উঠে গেছিল। মা সেটা আমাকে ওই টাইমে বলেনি, এটা আমাকে পরে বলেছে, যখন আমি মায়ের সাথে এই ফ্ল্যাটের ঘটনাটা শেয়ার করেছিলাম তখন। বলে আমি পুরো স্পষ্ট দেখলাম ওখান দিয়ে কিছু একটা চলে গেল। তো রাত্রিবেলা ছাদে যাবি না, তখন আমার ছেলে অলরেডি হয়ে গেছে, বললো রাতে কিন্তু ছাদে যাবি না বা ওকে নিয়েও যাবি না। তো
এরপরে কাকিমা যখন আমাকে এই সব ঘটনা শেয়ার করলো, ওটা আমার আফটার প্রেগনেন্সি আমি যখন গেছিলাম তখন আমাকে ঘটনাটা শেয়ার করেছিল। তখন আমি কাকিমাকে বললাম যে কাকিমা, তাহলে আমার প্রেগনেন্সির টাইমে কিছু ইনসিডেন্ট ঘটেছিল, সেটা হয়তো এই রিলেটেড। আচ্ছা, মহিলাটি কি পায়ে নুপুর পরতো? তখন বললো হ্যাঁ, পায়ে নুপুর পরতো। আচ্ছা, মহিলাটা কি লম্বা চওড়া ছিল? আমার গায়ে কাটা দিচ্ছে। মহিলাটা কি লম্বা চওড়া ছিল? বলছে হ্যাঁ, মহিলাটি লম্বা চওড়া ছিল। তখন আমি বললাম যে যখন আমার আমার ছেলে হবে, গত বছর অক্টোবরে অষ্টমের দিন আমার সকালবেলা পেন উঠেছে মানে আমার ব্যাক পেন শুরু হয়েছে। মা আমাকে বললো হ্যাঁ রে, নার্সিংহোমে যাবি, যেহেতু আমার ডেট পরে ছিল, লক্ষ্মী পুজোর পরে ছিল, অষ্টমীতে আমার পেন হয়। তখন আমার মা বললো নার্সিংহোমে যাবি? আমি বললাম না, কোনো প্রবলেম নেই, ডক্টরের সাথে কথা বললাম, ঠিক আছে, মেডিসিন দিয়েছে, ওকে ফাইন। বাট অষ্টমীর দিন রাত্রিবেলা আমার 12টার সময় বাড়ি গেছে। তারপর 12:30 থেকে আমার প্রচন্ড শরীর খারাপ শুরু হয়। আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে, আমি কাউকে ডাকিনি, যে ডক্টর মেডিসিন দিয়েছে, ডক্টর বলেছে কোনো অসুবিধা নেই, আর পুজোর সময় উনি ছিলেন না, তো মোটামুটি বলেছিল যে লক্ষ্মী পুজোর আগে বা পরে কোনো অসুবিধা নেই, আমি আছি, তো এই মেডিসিনগুলো নেবে, এরকম কোনো প্রবলেম হলে এই মেডিসিনগুলো আপনি নেবেন। ঠিক আছে, তো আমি মেডিসিন নিয়েছি। রাত্রিবেলা 12:30, 1টা, 1:30 আমার প্রচন্ড শরীর খারাপ লাগছে। 2টো থেকে আমার মনে হচ্ছে আমার নিজের শরীরে আমি নেই, মানে আমার অস্বস্তি হচ্ছে, আমি মানে একা দাঁড়াতে পারছি না, বা একা বাথরুমে যেতে পারছি না, একা উঠতে পারছি না, বসতে পারছি না, এরকম একটা অস্বস্তি আমার হচ্ছে। আমি তখন ফিল করছি আমাকে যেন মানে কেউ একটা আগলাচ্ছে, মানে আমাকে যেন কেউ আগলে নিয়ে যাচ্ছে, আমি খাট থেকে উঠে বসতে পারছি না। সেই সময় একটা মেয়ের যেমন প্রবলেম, আমি উঠে বসতে পারছি না, সে কেউ আমাকে প্রোটেক্ট করছে, কেউ আমাকে নিয়ে যাচ্ছে, মানে আমাকে আগলে রেখেছে, মাথায় হাত বোলাচ্ছে, মানে আমার যাতে কমফর্ট যেভাবে হয় একটা, আমরা যেমন কি আমাদের মাসি জেঠিমারা আমাদের কমফর্ট যেটা হয়, কমফর্ট জোনটা দেওয়ার জন্য সেই অস্বস্তিতে যেটা আমাদের সাথে করে, সেরকম মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আমাকে ধরছে, এরকম আমি ফিল করছি। তখন আমি কি ভেবেছি যে আমার ঠাকুমা যেহেতু তার 1-2 বছর আগেই চলে গেছেন, যে আমার ঠাকুমা আমাকে প্রোটেক্ট করছে। তো সেরকম হওয়ার পরে ভোরবেলা তো আমি নার্সিংহোমে ভর্তি হই, আমার ছেলে হয়, ছেলেকে নিয়ে বাড়িতে এলাম। তখন আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, ঠিক 1 মাস আমার ছেলের বয়স। ও তখন একটু তাকাচ্ছে, সব দিকে দেখছে, একটা দিকে তাকিয়ে, মানে বাচ্চাদের যেটা হয় তাকিয়ে থাকছে, দেখছে, সেরকম যখন হয় আমি লক্ষ্য করছি, আমি শুয়ে আছি আমার ছেলেকে নিয়ে। আমার ছেলে না এইখানে যে হলে আমি বসে আছি, সেই হলে একটা বড় মানে পর্দা আছে, মানে আমাদের এন্ট্রেন্স থেকে ঢুকে হলটা, যেখানে প্যাসেজটার মাঝখানে হল থেকে গিয়ে যে প্যাসেজটা কানেক্ট হচ্ছে, সেই কানেক্টটাতে একটা বড় একটা পর্দা দেওয়া আছে। ওই পর্দার দিক ওইখানটাতে না তাকিয়ে আছে, তাকিয়ে যেন কাউকে এটা দেখছে। তখন আমি ভাবলাম যে কাকে দেখছে, হয়তো এমনি তাকিয়ে আছে, পর্দার কালারটার জন্য তাকিয়ে আছে। পরের দিন আবার লক্ষ্য করি ও আমাদের ঘরে ঢোকার যে দরজাটা, সেই দরজার দিকে তাকিয়ে আছে। মানে ঠায় বাচ্চা যদি কাউকে দেখে একটা, সেই সময় বাচ্চাদের সাথে ধরো কেউ খেলছে, কেউ বাচ্চাদের সাথে কথা বলছে, সেভাবে বাচ্চারা যেভাবে তাকিয়ে থাকবে, কেউ নেই, ফাঁকা ওই দিকটাতে, এমনও কালারফুল কিছু নেই যে বাচ্চা তাকিয়ে থাকবে দরজার দিকে। কার্টনের দিকে হতেই পারে, বাট দরজার দিকটাতে পুরো হোয়াইট কালারের একটা, তো বাচ্চারা যতটা কালারফুল কোনো জিনিসের দিকে তাকিয়ে থাকে, হোয়াইট কোনো অবজেক্টের ওপর, সেভাবে কিন্তু বাচ্চাদের নজরটা যায় না। তো দেখছি আমার ছেলে না তাকিয়ে আছে। তখন আমি আবার আমার হাজবেন্ডকে মজা করে বলছি যে দেখো আমাদের ঘরে যেহেতু রাধা মাধব আছে, দেখো রাধা মাধবের সাথে, রাধুর সাথে হয়তো খেলছে, রাধু হয়তো ওর সাথে দেখছে। তারপর যখন আরেকটু বড় হলো আমার ছেলে, ওই 3 মাস, 3.5 মাস, তার সেই সময় অবধি কিন্তু আমি ওরকম লক্ষ্য করে গেছি, সেই সময় অবধি আমি লক্ষ্য করে গেছি ওনা তাকিয়ে থাকতো, যখন একটু একটু হাসতে শিখলো, একটা হালকা স্মাইল বা হাত পা ছোড়া বাচ্চাদের ওরকম ভাবে তাকিয়ে ও কিন্তু করছে। তো আর রাত্রিবেলা কি হতো, আমার ছেলে না মাঝে মাঝেই না কোনো একটা দিকে তাকিয়ে কান্না করতো, খুব কান্না করতো, ভীষণ চিৎকার করতো। তো ওকে তো আমরা খালি ভোলাচ্ছি, ডাক্তারের সাথে রাত্রে ফোন করছি, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, মেডিসিন দিচ্ছি, ডাক্তার যেমন বলছে, বাট ওর কোনো প্রবলেমই নেই। মানে কলিক পেইনের জন্য মেডিসিন দিচ্ছি, পেটে যেমন অয়েল ম্যাসাজ করতে দিয়েছিল ওরকম রোল অন গুলো দিচ্ছি, তো কোনো কিছুতেই ওর কনফিডেন্ট চিৎকার করেই যাচ্ছে। এমনও হয়েছে আমি আমার মাকে রাত্রি 4টের সময় ডেকে এনেছি,
আমার মা এসে ওকে ঠাকুর নাম জপ করছে, তখনও কান্না থামাচ্ছে, মানে মা জড়িয়ে ধরছে তখনও থামাচ্ছে। সেই সময় মানে একটা মায়ের যে পরিস্থিতি হয়, কি হচ্ছে কেন হচ্ছে এরকম একটা ভয় আমার শুরু হয়ে গেল, যে এরকম কেন করছে ছেলে। আর সেই সময় অবধি না আমার ছেলেকে কোনো ওই তাবিজ এগুলো আমি দিইনি, যেহেতু বাচ্চা মানুষ ওগুলো কোনোভাবে গলায় লেগে যাবে, আমি সেগুলো দিইনি, যেটা একটা মায়ের টেনশন হয়। বাট ওই মাথার তলায় কাজল লতা রেখে যেটা সবাই করে সেইটুকু করতাম, ঠিক আছে। তো সেরকম হওয়ার পরে ওরকম তো আমার মানে খালি ফিল করছি। এরপরে আমার ছেলে যখন ওই 4 মাস বয়স, 4 মাসের টাইমে আমি ছেলেকে নিয়ে শুয়ে আছি আমাদের এই হলটা, যে হলে আমি বসে আছি, ছোট্ট একটা 0 পাওয়ার, গ্রিন কালারের একটা 0 পাওয়ার জ্বালিয়ে রাখতাম আমি রাত্রিবেলা। আর বাকি ফ্ল্যাট তো, আর সেই সময় যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, জানুয়ারি মাসের কথা বলছি আমি, এবার ওই জানুয়ারির টাইমটাতে যেহেতু ঠান্ডা, ঘরে এসি চলছে না, ঘরের দরজা খোলা, বাট জানলা ফানলা সব বন্ধ, ঠিক আছে। মশারিটা নিয়ে শুতাম আমি সেই সময়টাতে, যেহেতু শীতকালটা, আর যেহেতু এসি চলতো না, তো আমি সেজন্য কোনো লিকুইডেটারও জ্বালাতে পারতাম না, যেহেতু সেই টাইমটাতে আমি মশারিটা টানিয়ে দরজাটা খুলে শুতাম, আমাদের ঘর থেকে যেটা বাইরে হলে আসা যায় সেরকম দরজা। একদিন রাত্রিবেলা আমি শুয়ে আছি, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমি যেখানে শুয়ে আছি সেখান থেকে হলটা পুরো দেখা যায়। হলে যে কার্টেনটা যেখানটা দিয়ে বলছিলাম ছেলে তাকিয়ে থাকে, ওই জায়গাটা অব্দি দেখা যায়। আমি শুয়ে আছি, তখন আমার ঘুম পাইনি, এমনি ছেলেকে নিয়ে শুয়ে আছি, আর যেহেতু ঠান্ডার টাইমটা না, খুব ভয় ভয় থাকতাম যে ওর মুখটা না চাপা পড়ে যায়, ও যেহেতু আমরা মানে একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আছি, ওর মুখে না চাপা পড়ে যায়, এরকম ঘুম আসতো না রাত্রিবেলা। আমি হঠাৎ করে দেখছি ওইখানটাতে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, একটা মহিলার অবয়ব, লম্বা চওড়া একটা মহিলার অবয়ব, আর কোনো কিছু না যে স্পষ্ট যে এইরকম পার্সেন্ট, কালো ফর্সা সাদা এরকম কিছু না, পুরো দেখছি একটা মহিলা অবয়ব দাঁড়িয়ে আছে, ঠিক আছে। সেরকম দেখাতে না আমি না লাইটটার সাথে সাথে জ্বালিয়ে দিয়েছি, কি হলো, চোখের ভুল, হয়তো চোখের ভুল। তখন আবার আমি লাইট অফ করেছি, আমার হাজবেন্ড বললো কি হয়েছে, আমি আর ওকে কিছু বলিনি, ভয় পাবে, ও সচরাচর ভয় পায় না, কিন্তু এরকম আচমকা যদি আমি কিছু বলি স্বাভাবিক ভয় পাবে। তো আবার আমি লাইটটা অফ করে একটু, আমার চোখটা শুধু লেগে এসছে, আমি ফিল করছি, আমি পায়ে তখনও নুপুর পরতাম না, তার আগে আমি নুপুর পরতাম, বাট তখন নুপুর সেই টাইমে পরতাম না, প্রেগনেন্সির টাইম থেকে আমার ছেলে হওয়ার পরে অবধি। দেখছি আমার ঘরে আমি না নুপুরের আওয়াজ পাচ্ছি, যে নুপুর পরে হালকা, খুব মাইল্ড, খুব মাইল্ড, কিন্তু রাত্রির ওই 2টো, 2:30, 3টের সময় তো রাস্তা থেকে লোক যাবে না, যে কেউ নুপুর পরে হেঁটে হেঁটে যাবে, তো সেরকম না। তো তখনও আমি কিছু ভাবিনি, এগুলো ঠিক আছে, হয়তো মনের ভুল, ভুল শুনছি, ভুল দেখছি, ঠিক আছে। নেক্সট ডে আমি, আমার ছেলে ঘুমোচ্ছে, আমি বেরিয়েছি, আর আমাদের হলেই যেহেতু এখানে ডাইনিং টেবিলটা, এখানে জলের বোতল রাখতে হবে, তো আমি বাথরুমে গেছি, বাথরুম থেকে এসে জলের বোতলে জল খেতে আমি এখানে এসেছি। আমি ফিল করছি এই যে ডিভানটা, এখানে না কেউ একটা বসেছিল, উঠে চলে গেল, মানে এই জিনিসটা আমি এখানে মানে যখন আমি এসছি জল খেতে, সেটা আমি ফিল করেছি। তখন আমি আর না খেয়ে আমি ঘরে গিয়ে দরজাটাকে দিয়ে দিয়েছি, যে দরজাটা খুলে শুতাম সেই দরজাটাকে বন্ধ করে দিয়েছি, বন্ধ করে আমি শুয়ে পড়েছি, আমি তখনও কিছু বলিনি। পরের দিন আমি আমার ছেলে মানে হাজবেন্ডকে বলছি, জানো তো এরকম না কিছু ভয় ভয় লাগছে একটা, আমার কেমন ঘরটার মধ্যে ভয় ভয় লাগছে, মনে হচ্ছে আমি যেমন আগের দিনও দেখলাম এখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, একটা অবয়ব, আর ছেলে ওই দিকেই তাকিয়ে কিন্তু হাত পা ছড়ে তাকিয়ে থাকে, হাসে, এরকম করে। আর তারপরও আমি নুপুরে আওয়াজ পেয়েছি, ভেবেছিলাম হয়তো রাধু, মানে এরকম যে ঠাকুর হাঁটা চলা করে সেরকম ভেবেছি। তারপরে কাল রাত্রে আমি এই জিনিসটা ফিল করেছি, তখনও বললো ঘরে রাধা মাধব আছে, গোপাল আছে, কিছু হবে না, তুমি একটা কাজ করো, ঘরে ধুনো ঠুনো দাও, কোনো অসুবিধা নেই। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম তুমি ঘরে গীতা পাঠ করে যাও সকালবেলা। তো গীতা পাঠ করে যেত, আর আমি কি করতাম, এই হলটা যেহেতু তখন শীতকাল, আর আমার যেহেতু 3 গোপাল আছে, 3জন গোপাল, আমি রাত্রিবেলা এই ডিভানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোপালদের বিছানাটা ঠাকুর ঘর থেকে এনে আমি এখানে ওদেরকে শুয়েতাম, ওদের দোলনাতে না শুয়ে আমি ওদেরকে এইখানটাতে শুয়ে দিতাম। তারপরে আরো 2 দিন আমি ওই জিনিসটা দেখেছি, যে এখানে কেউ দাঁড়িয়ে আছে, একটা অবয়ব, এই জিনিসটা খেয়াল করার পরে আমি কি করলাম, যে না এই হলটাকে ফাঁকা আমি রাখবো না, এই হলটাতে, এই ডিভানের ওপরটাতে আমি গোপালকে শুয়ে দিই। তো এই ডিভানটার ওপরে যেহেতু শীতের টাইমটা, আমি গোপালদেরকে শুয়ে দিতাম।
যখন গোপালদের শুয়ে দিলাম, তারপরে আমি উঠে আমি লাইট জ্বালিয়ে রাখতাম যখন এখানে, উঠেছি, জল খেয়েছি, তখন আমি সেই টাইমটাতে কোনো কিছু আর ফিল করিনি, কোনো কিছু দেখিনি। কিন্তু আমার ছেলে রাত্রিবেলা ওরকম কেঁদে যাচ্ছে, যখন তখন উঠে খুব চিৎকার করছে, চোখ বন্ধ করে চিৎকার করছে, যেন খুব ভয় পেয়েছে কিছু একটাতে, চোখ বন্ধ করেও চিৎকার করছে। তো এরকম হওয়াতে জানুয়ারি মাস হলো, সেই সময়টাতে আমি না, ঘরে কিছু একটা মানে প্রোটেকশনের প্রয়োজন। তাছাড়া কিন্তু আমি কোনোদিনও এগুলো বিশ্বাস সেভাবে করি না যে ঘরে কাউকে ডেকে কিছু করা বা বন্ধন করে রাখা সেরকম। তো আমি সেরকম কোনোদিনও করতাম না। তো আমার হাজবেন্ড রেগুলার সকালবেলাতে গীতা পাঠ করে যেত, পুজো আর্চা করে যেত, যেহেতু আমার তখন সবে মাত্র ডেলিভারি হয়েছে, আমি বসে পুজো করার মতো স্টেজে ছিলাম না। ও গীতা পাঠ করতো, হনুমান চালিসা পাঠ করতো, সমস্ত কিছু পুজো আর্চা করে ও যেত। তো এরকম করতে করতেই একদিন আমার মা আর আমি ঠিক করলাম না যে না, ওকে একটুখানি ঝাড়িয়ে আনি। যেমন আমাদের ছোটবেলায় মানে আমাদের বাবা মারাও নিয়ে যেত মসজিদে ঝাড়িয়ে নেওয়ার জন্য। তো সেরকম নিয়ে গেছি, লোকাল একজন মসজিদে নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পরেই আমার ছেলেকে যখন উনি ঝাড়াচ্ছেন, বলছেন যে ওকে কিছু দেখে ভয় পায়। তখন আমি বললাম হ্যাঁ, ও খুব কান্নাকাটি করছে, আমার ঘরে আমি কিছু ফিল করছি। তখন বললো ঘরে কিছু আছে। তখন আমি বললাম যে ঘরে কিছু আছে মানে আপনি বলতে পারবেন কি আছে বা কেন? বললো আমাকে যেতে হবে ঘরে, না হলে আমি বুঝতে পারবো না কি আছে। তখন আমি বললাম কি করণীয় এর জন্য, যাতে আমার মানে বাচ্চাটা একদম ছোট, আমি থাকি একা সারাদিন, আমার মা না হয় এখন আছে, এরপর মা চলে যাবে, আমি একা সারাদিন বাচ্চাটাকে নিয়ে থাকবো, এই বিষয়টা শুনেও ভয় লাগছে। আর এরকম এরকম জিনিস আমি দেখেছি। তখন উনি এলেন, একদিন ভিজিট করলেন, রাত্রিবেলা ভিজিট করলো, 8টা সাড়ে 8টা আমার হাজব্যান্ড এলো, তারপর উনি এলেন। আমার মা ছিল, আমি আমার ছেলেকে নিয়ে হলের এখানটায় বসে আছি। আমি তখনও জানতাম না যে এই রিলেটেড কিছু, বসে আছি। উনি সারা ঘর গেলেন, সারা ঘরে উনি ঘুরছেন। আমার ঘরে গেলেন, ঘরে গিয়ে উনি একটা টানিয়ে দিলেন, ওনাদেরই কিছু একটা এরকম টানিয়ে দিলেন। 2-3 জনকে এনেছিলেন। আর উনি তো কিছু জানেন না এই বিষয়, আমিও তখনও জানতাম না এই পাশের কোয়ার্টারের বিষয়। উনি যে কোয়ার্টারের দিকে জানলাটা, সেই দিকে তাকিয়ে ফু দিচ্ছেন আর কিছু মন্ত্রপাঠ করছেন। আর ফু দিতে দিতে সেদিকটাতে তাকিয়ে উনি বাইরে বেরিয়ে এসে আবার নেক্সট রুমে গেছেন, গিয়ে সেখানে ওরকম টানিয়েছেন, ঘরে মন্ত্রপাঠ করছেন, বারান্দা, কিচেন, সমস্ত ঘর ভিজিট করে হলেও এসেছেন। হলে এসে আমাকে বলছেন যে যা ছিল সে বেরিয়ে গেছে। আমি বললাম কোন দিকে ছিল, কি ছিল? বললো যা ছিল এই দিকে ছিল, বেরিয়ে গেছে। তাহলে আমার ঘরে ছিল? তখন বললো হ্যাঁ ঘরে ছিল। বললো না, কেউ ইচ্ছাকৃত ঘরে কিছু খারাপ করেনি, বাট যিনি ছিলেন মানে নিজে থেকেই এসছেন, আর আজকে উনি বেরিয়ে গেছেন। উনিও জানেন না এখানকার ইনসিডেন্ট। তারপর তো আমি সেই মানে পার্লারে গেছিলাম সেই কাকিমার থেকে, তখন শুনেছিলাম। আমি যখন কাকিমাকে বললাম কাকিমা উনি কি পায়ে নুপুর পরতেন? বললো হ্যাঁ। বললাম লম্বা চওড়া ছিলেন? বললো হ্যাঁ। তখন কাকিমা আমাকে যেটা বললো, দেখ উনি তো বাচ্চা সমেত চলে গেছেন, অলরেডি একটা বাচ্চা রেখে, একটা মার সন্তান হবে, সেই মানে সন্তান স্নেহটা ও কিন্তু তোর বাচ্চা, যেহেতু পাশেই তোর সবে বাচ্চা হয়েছে, আর সেই প্রেগনেন্সি টাইমটাতে তুই এসেছিলিস, তুইও ওরকম প্রবলেম ফেস করছিস, রাত্রিবেলা তোর শরীর খারাপ করছে, তখন কিন্তু ও তোকে প্রোটেক্ট করেছিল, কোনো খারাপ কিন্তু তোকে কিছু করেনি। তোকে যদি কোনো খারাপ কিছু করতো তাহলে কিন্তু তোর বেবির কোনো প্রবলেম হতো, সেরকম কিন্তু হয়নি। তোর বেবি একদম সুস্থ ডেলিভারি হয়েছিল, কোনো প্রবলেম হয়নি। আর যেহেতু তার সন্তান, তার মানে সমেত সে চলে গেল, প্লাস একটা সন্তান রেখে, সেজন্য কিন্তু তোর বাচ্চাকেও সন্তান স্নেহ দিচ্ছিল। কিন্তু সবসময় তো সেই একটা এন্টিটি স্নেহটা আমাদের জন্য ভালো নাও হতে পারে, সেই জন্যই হয়তো তোর ছেলে ভয় পেত, কান্না করতো, এগুলো দেখতো, বা তুই ওই জিনিসটা দেখেছিস। বাট যেটাই হয়েছে ভালো হয়েছে, প্রোটেকশন নিয়ে রেখেছিস, আশা করি প্রবলেমটা হবে না। তো এরপরে আর একটা ওই ঘটনা তো হলো। তারপর আমি ঘরে এলাম, ঘরে আসার পরে বললাম যদি ঘরে কেউ থাকো বাবা, তুমি তোমার স্থানে থাকো, আমি আমার জায়গায় থাকি, এখানে এসো না। কারণ প্রত্যেকেরই একটা, সবাই চায় যে আমি আমার স্বামী সন্তান নিয়ে ভালোভাবে থাকি, এই জিনিসগুলো কেউই চায় না তার ঘরে। তো ঠিক আছে, তারপর থেকে এই ঘরে কোনো প্রবলেম আমি আর
দেখলাম না। তাছাড়া নর্মাল যেমন সেদিন আমি তোমাদের বলছিলাম যে ধুনো দিচ্ছি আমি, যে যে জিনিসগুলো ওই ঘুঁটে বা তোমার তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে আমি কর্পূর দিয়ে ঘরে ধুনো দিচ্ছি, সমস্ত কিছু করছি, তারপর থেকে ওই প্রবলেমটা ঘরের মধ্যে কোনো কিছু আমি ফিল করিনি। আমি অন্ধকারও থাকি বা কারেন্ট চলে গেলে তখনও আমি ঘরে একা হাঁটাচলা করি, কোনো প্রবলেম হয় না, সেই ভয় কিন্তু পাইনি। তারপর থেকে আমার ছেলেও কিন্তু ওইরকম ভাবে কান্নাকাটি ওর বন্ধ হয়ে গেল। রাত্রিবেলা যেভাবে চিৎকার করে উঠতো, ঘুমের মধ্যে চোখ বন্ধ করে চিৎকার করতো, কোনো একটা দিকে তাকিয়ে থেকে চিৎকার করতো, সেই জিনিসগুলো বন্ধ হয়ে গেল। ঘরের মধ্যে কোনো কিছু প্রবলেম নেই, ঘরের মধ্যে ওকে ফাইন। এরপরে আমার ছেলে এবার তো 6 মাস 7 মাস হয়ে গেছে ওর, তখন ওর বাবা কি করে, ও রাত্রিবেলা ওর বাবার কোলে কোলে ঘোরে। তোর বাবার কোলে কোলে ঘোরে, ওর বাবার কোলেই ঘুমাতো, আর ওর বাবা ওকে এই হলটার মধ্যেই নিয়ে হাঁটাতো। তারপর ও যখন ঘুমিয়ে পড়তো ওকে গিয়ে ঘরে দিয়ে আসতো, ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে আসতো, শুয়ে দিত। তো আমি ঘরে থাকতাম, নিজের কাজ করতাম, সেরকম করতে করতে একদিন আমার হাজবেন্ড গিয়ে বলছে যে জানো তো ও না জানলার দিকে তাকিয়ে আছে। ভাবলাম জানলার দিকে তাকিয়ে আছে মানে, বলছে না আমাদের ওই মাঠের দিকে জানলার দিকেও তাকিয়ে কিছু একটা দেখছিল। তখন আমি বললাম যে দেখো ওকে তুমি আর হলে ঘুরিও না, ওকে নিয়ে ঘরেই থেকো, ঘরে ওকে ঘুম পাড়িয়ে দাও, ঘরেই ঘোরো, বা ঠাকুর ঘর আছে ওই ওই রুমগুলোতে ঘোরো, আর হলে নিয়ে যেও না। তো বললো ঠিক আছে। তারপর থেকে ওকে হলে ঘোরানো বন্ধ করে দিল, ঘরেই নিয়ে গিয়ে ঘুম পাড়াতো। তো একদিন ঘরে ঘুম পাড়িয়ে আমার হাজব্যান্ড হলে এসছে, এসে এখানেই বসে আছে, আমি যেখানে বসে আছি সেখানে বসে আছে। তখন বেজে গেছে রাত্রিবেলা 1টা বেজে গেছে, যেহেতু ছেলে অনেক সময় 1:30টাও হয়ে যায় ঘুমোতে ঘুমোতে, 2টোও হয়ে যায় ঘুমোতে ঘুমোতে। তো ও হলে বসে আছে। তো আমি এখানে স্মোকিং কোনোভাবেই প্রমোট করছি না, তো স্মোক করতে এসছে এখানে। তো বসে আছে, ও 5 মিনিট হয়েছে, ও উঠে যাবে, ও উঠে যাবে, সেই সময় ও বলছে ঘরে গিয়ে, তখন তার আগে আমি নুপুর পরেছিলাম, তারপরে ওই টাইমটাতে ছেলে যেহেতু নুপুরে আওয়াজে উঠে উঠে পড়তো, আমি নুপুর খুলে রেখেছি, 2-3 দিন হয়ে গেছে। আমাকে ঘরে গিয়ে বলছে দেবী তুমি তোমার নুপুরটা খোলোনি। তখন ছেলে তো উঠে যাবে আওয়াজে, আমি বললাম যে না আমি তো নুপুর অনেক দিন আগে খুলে 2-3 দিন আগে খুলে রেখে দিয়েছি, নুপুর তো পরে নিই আমি। তখন বললো যে আমি স্পষ্ট শুনলাম, আমি হলে বসে আছি, যেন আমাদের এখানে যে প্যাসেজটা বলছিলাম না, যে মানে 3 ফুট 4 ফুট ছাড়া হয় যে প্যাসেজটা, সেখান থেকে যেন কেউ একজন উপর পরে হেঁটে চলে গেল। তো সেইটাও ফিল করেছে। এটা বেশি দিনের ঘটনা নয়, এটা 1 মাস 2 মাস আগের ঘটনা বলছি, যেন চলে গেল। ও তারপর ঘরে গিয়ে এই ঘটনাটা আমাকে শেয়ার করলো যে এরকম নুপুরের আওয়াজ আমি আজকেও পেয়েছি। তো এই ছিল এই পাশের কোয়ার্টারটার ঘটনা। তো এখনো কিছু আছে, এখনো এই কোয়ার্টারটা কিন্তু ফাঁকাই পড়ে রয়েছে। দেখলেই ধরো কখনো মেঘলা দিন বৃষ্টির সময়টাতে তুমি যদি ওপর থেকে, না 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 আমি মেঘনাথ মাঠের ওখানে থাকি না, তুমি যদি ওপর থেকে দেখো, যেহেতু আমার ঘর থেকেই পুরো দেখা যায়, হলের জানলা থেকেই নিচে পুরো দেখা যায়, তো দেখলেই তোমার একটুখানি কেমন গা ছমছম করবে, চারদিক থেকে বট গাছ উঠে গেছে, মানে ওই রুমটার মধ্যে থেকে পাশে চারপাশে বর্ষাকালটাতে যেহেতু গাছগুলো খুব র্যাপিড ভাবে গ্রো করে, গাছগুলো বড় হয়ে যায়, কচু বনের মতো হয়ে যায়, দেখলেই ভয় লাগে। তো এই জায়গাটাতে তো এই একটা ঘটনা।